বিজেপি কি তৃণমূলের এই জেতার পরে বিজেপিকে যা চেহারা দেখছি তৃণমূলের সেকেন্ড ভার্সন হয়ে যাচ্ছে? কেন বলছি, এই যে সাম্প্রতিককালে আমরা দেখলাম 3 জনকে ওনারা রাজ্যসভায় মনোনীত করলেন, 3 জনই কিন্তু তৃণমূল থেকে আসা। সুতরাং এটা কি নতুন টিএমসি বা টিএমসির নতুন রূপে দেখতে পাচ্ছি বিজেপিকে? না, রাতে যারা বিজেপি করে সকালে তারা তৃণমূল করে। বিজেপি তৃণমূলের মধ্যে আলাদা কোনো রঙের পার্থক্য নেই, লোকগুলো সব এক। আপনি যদি একে একে দেখেন, নির্বাচনের আগেই তাপস রায়কে যখন ইডি রেড করা হয়েছিল তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন তাপস রায় নিশ্চয়ই এমন কোনো অনৈতিক কাজ করেছে তার জন্য ইডি রেড করা হয়েছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে এই তাপস রায়কে শিল্পমন্ত্রী করা হলো এবং দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী, যিনি একটা সময় পুরনো তৃণমূল হিসেবে চিহ্নিত ছিলেন এবং নারদার টাকাও নিয়েছিলেন, আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি, স্বচক্ষে দেখেছি। এবার আপনার যদি প্রকাশিক বারাইতের কথা বলেন, এই প্রকাশিক বারাইতের এগেনস্টে সুকান্ত মজুমদার বলেছিলেন পাবলিক মিটিং করে যে বালির টাকা সমস্ত কিছু প্রকাশিক বারাইত নিয়েছে এবং প্রকাশিক বারাইতের মাধ্যমেই বালির টাকা ক্যামাক স্ট্রিট এবং কালীঘাটে গেছে। সেই প্রকাশিক বারাইতকে আজকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা ভেবেছিলাম বিজেপির যারা সিনিয়র লিডার, ধরুন সায়ন্তন বসু, রাজীব ব্যানার্জি, দেবজিৎ সরকার, তারা রাজ্যসভায় যাবে, এরা নিচে বসে হাততালি দেবে, কিন্তু আমি দেখলাম অবাক হয়ে যে তারা গেল রাজ্যসভায় আর নিচে এই 3 জন সায়ন্তন, রাজু এবং দেবজিৎরা হাততালি দিচ্ছে যে ওরা 3 জন তৃণমূলের নেতা রাজ্যসভায় চলে গেল। এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের। পুরনো বিজেপি যারা, তারা খুব হতাশ এবং তারা দ্বিধাগ্রস্ত হয়ে আছে, তারা কোন দিকে যাবে তারা বুঝতে পারছে না। বিজেপি যে আস্তে আস্তে তৃণমূলীকরণ শুরু হয়ে গেছে সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে বিভিন্ন সমাজ মাধ্যম এবং বিভিন্ন খবরের মাধ্যমে। মানে আপনি বলছেন এটা বিজেপির তৃণমূলীকরণ হচ্ছে, মানে এখন পর্যন্ত আমরা যা সিমটম দেখছি? না না, সিমটম দেখার নেই। আপনি যদি ভালো করে দেখেন, দুটো তৃণমূল হয়েছে, একটা ঋত তৃণমূল, একটা মৃত তৃণমূল। এই ঋত তৃণমূলে আপনি দেখবেন যারা যারা আছে, ঋতব্রত, ববি হাকিম থেকে শুরু করে মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, অরূপ বিশ্বাস, তাদের নামে হাজারটা অভিযোগ, কিন্তু একটা অভিযোগের জন্য ইডি বা সিবিআই করেন। আপনি খুব সাম্প্রতিক যদি দেখেন যে মদন মিত্রর বাড়িতে ইডি নোটিশ গিয়েছিল, মদন মিত্রের পরিবারকে ডাকা হয়েছিল, কিন্তু মদন মিত্র সেদিন ঋত তৃণমূলে যোগদান করলে সেদিন থেকে আর ইডি ঘুম ভাঙছে না, ইডি আর নতুন করে কলিং বেল বাজাচ্ছে না। অনিন্দ্যদা, এর পরের আমি একটা অন্য টপিকে আসবো। আমরা দেখলাম 21শে জুলাই শহীদ দিবস পালন করা হলো এবং কি বলবো, একদম আশ্চর্যজনকভাবে 3টে দল, মানে ঋত তৃণমূল, আদি তৃণমূল এবং জাতীয় কংগ্রেস, তারা সকলেই নিজেদের কর্মসূচি হিসেবে 21শে জুলাইকে পালন করলো। এই নিয়ে আপনি কি বলবেন? এটা একটা অভূতপূর্ব ঘটনা। 1993 সালে যে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই সংগঠনের করা নৈতিক অধিকার একমাত্র জাতীয় কংগ্রেস বা প্রদেশ কংগ্রেসের আছে। মমতা ব্যানার্জি এটা হাইজ্যাক করে নেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি 13 জন শহীদের মধ্যে আপনি দেখবেন 13 জন শহীদের যারা কেউ চাকরি পায়নি, কারুর কোনো সহাবস্থান হয়নি, কোনো শহীদ পরিবারকে উনি দেখেননি। উনি শহীদের রক্তে রাঙিয়ে, হাত রাঙিয়ে উনি পতাকার সামনে এনে উনি আসলে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু এই যে 21শে জুলাই, সেদিন যে রাইটার্স বিল্ডিং থেকে যার নির্দেশে গুলি চালানো হয়েছিল, তিনি পরবর্তীকালে আমরা দেখেছিলাম রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মনীশ গুপ্ত এবং বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন। তাহলে যিনি গুলি চালিয়েছিলেন কংগ্রেসী কর্মীদের ওপরে, তাকে প্রাইজ দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে আমি মনীশ গুপ্তকে মন্ত্রী করব, মনীশ গুপ্তকে রাজ্যসভার সাংসদ করব। অতএব সেদিন থেকে 21শে জুলাইয়ের যে শহীদ তর্পণ বা শহীদ স্মরণ, সেটা নষ্ট হয়ে গেছে। আর 21শে জুলাই আপনি দেখেছেন তো যে পাগলু ডান্স হতো মঞ্চে, কিন্তু আমরা 21শে জুলাই আমরা শহীদ তর্পণ এবং শহীদ স্মরণ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বা ঋতব্রত তৃণমূলের কোনো নৈতিক বা মানবিক কোনো অধিকার নেই যে শহীদ স্মরণ বা শহীদ তর্পণ করার। আচ্ছা অনিন্দ্যদা, এর পরের প্রশ্ন আমি আসবো, কংগ্রেসের অবস্থান কি এই মুহূর্তে? রাজ্য রাজনীতির যা অবস্থা, সেখানে কংগ্রেসের অবস্থান কি? বিজেপির বিরুদ্ধে এবং আরএসএস এর বিরুদ্ধে কংগ্রেস 1947 সাল থেকে লড়াই করে আসছে এবং কংগ্রেস এমন একটা পার্টি যে পার্টির কোথাও হয়তো আপনি দেখবেন পঞ্চায়েতে একজন মেম্বার আছে, ভারতবর্ষের নিরিখে বা প্রেক্ষিতে আপনি যদি দেখেন কোথাও 4 জন মেম্বার, কোথাও 10 জন মেম্বার, কিন্তু ভারতবর্ষের ইতিহাস এবং ভারতবর্ষের মানচিত্র যদি আপনি ভালো করে দেখেন, এমন কোনো জায়গা ভারতবর্ষের আপনি খুঁজে পাবেন না যেখানে জাতীয় কংগ্রেসের পতাকাটা ওড়ে না। একদম, মানে ন্যাশনাল পার্টি হিসেবে আমরা জানি বিজেপি এবং জাতীয় কংগ্রেস। 2029 সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবে না। আসলে কোথায় ভয়টা হচ্ছে জানেন? যে লোকটার হাতে চায়ের কাপ খেয়ে প্লেটটা তুলে দেওয়ার কথা ছিল, সেই লোকটার হাতে আমরা ভারতবর্ষকে তুলে দিয়েছি।
পরবর্তীকালে ভারতবর্ষের যে অবস্থা তা আমরা দেখতে পাচ্ছি। আজকে ধর্মেন্দ্র প্রধানের আপনি দেখেছেন, উনি দুর্নীতি করেছেন, বলছেন বিদেশি ফান্ড। আজকে বিদেশ সচিবের একটা রিপোর্ট, সেখানে বিদেশ সচিব, বিদেশ মন্ত্রণালয় পরিষ্কার বলে দিচ্ছে যে কোনো বিদেশি ফান্ডের এই ককরোচ পার্টি দাঁড় করায়নি, এবং যারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে, এবং কংগ্রেসও এই ককরোচ পার্টিকে সমর্থন করেছে। কারণ পদত্যাগ লিক যদি হয় প্রশ্ন পেপার, সেখানে কেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে না, এটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আমাদের। আপনি ধর্মেন্দ্র প্রধানের কথা বললেন এবং এই ককরোচ পার্টির কথা বললেন। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করবো, পরের প্রশ্ন হচ্ছে যে ককরোচ পার্টির এই আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন? না, এটা গণতান্ত্রিক আন্দোলন। এই গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে। এই জেনজি যে আন্দোলন করেছে তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং সহমর্মিতা জানাচ্ছি। পুলিশের লাঠি, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে যারা এই আন্দোলন করেছে তাদের সঙ্গে আমরা আছি এবং তাদের সঙ্গে ছিলাম এবং তাদের সাথে থাকবো। নরেন্দ্র মোদী এবং এই ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপির এই সাম্প্রদায়িক শক্তি এবং তার সাথে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, তার বিরুদ্ধে আমরা সবসময় রাস্তায় নেমে লড়াই করছি। একদম ইন্টারভিউর শেষ দিকে এসেছি আমরা। অন্যটা আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু একটা ফেসবুক পোস্ট সম্ভবত উনি করেছেন, এবং খুব দ্রুত উনি বিজেপির তরফ থেকে বলা হচ্ছে অ্যাড্রেস করেছেন এই সমস্যাকে। এবং আরও একটি এর সঙ্গে রিলেটেড কোয়েশ্চেন, এই যে বিদেশি ফান্ডিংয়ের কথা বলা হচ্ছে, এটার মধ্যে কতটা বাস্তবতা আছে? না, বিদেশি ফান্ডিং নেই। নরেন্দ্র মোদীর বিদেশ মন্ত্রক তার ইন্টারভিউর মাধ্যমে বলে দিয়েছেন এখানে কোনো বিদেশি ফান্ডিং এর কোনো যোগাযোগ নেই। আসলে যারা রাম মন্দিরের টাকা চুরি করে, বিভিন্ন মন্দিরের টাকা চুরি করে, বিভিন্ন ক্যাগ রিপোর্টে দেখা যাচ্ছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করছে, তারা সবকিছুর মধ্যেই বিদেশি ফান্ডিং দেখে। বিভিন্ন মিডিয়া চ্যানেল তারা বলেছিল যে বিদেশি ফান্ডিং হয়েছে। তাহলে যদি বিদেশি ফান্ডিং হতো, চীনের দালাল, পাকিস্তান দালাল হতো, তাহলে এই চীনের দালাল, পাকিস্তান দালালকে যদি নরেন্দ্র মোদী এবং ধর্মেন্দ্র প্রধানের সরকার মেনে নেয়, তাহলে দুটো প্রশ্ন থেকে যাচ্ছে। এই রাষ্ট্রবাদী সরকার চীনের দালালকে কেন প্রশ্রয় এবং আশ্রয় দিয়ে তাদের দাবিগুলো মেনে নিল? আর যদি চীনের দালাল বা পাকিস্তানের দালাল না হয়, তাহলে মিথ্যে কেন প্রবঞ্চনামূলক কথা বলে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? অন্যরা এইখানে আমার প্রশ্ন, এই যে আপনি যেটা বলছেন একদমই ঠিক, আপনাদের অবস্থান আপনি ক্লিয়ার করলেন, কিন্তু বিজেপি বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে যে ঘটনাগুলো ঘটতে, এখানেও নাকি সেরকম ডিপ স্টেটের একটা প্রি প্ল্যানিং চলছে, কি বলবেন? আর তার আগে শুভেন্দু অধিকারী, নারদার ফাইল আর উনার যে আত্মসহায়ক যিনি মার্ডার হয়েছিলেন তার ফাইলটাকে খোলা হোক, তারপরে ডিপ স্টেটের গল্প পরে ভাবা যাবে। একদম শেষ প্রশ্ন, কংগ্রেস কি আগামী দিনে এখানে বৃহত্তর আন্দোলনে আসবে? নিশ্চয়ই বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে এবং আগামী দিনে কংগ্রেস বৃহত্তর আন্দোলন করবে। ভারতবর্ষের প্রেক্ষিত এবং ভারতবর্ষের প্রেক্ষাপটে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, আরএসএস এ বিজেপির বিরুদ্ধে 1947 সাল থেকে আজকে 2026 অবধি যদি কেউ লড়াই করে থাকে তার নাম রাহুল গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু থেকে শুরু করে রাজীব গান্ধী। অতএব বিজেপিকে 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না, এবং তৃণমূল কংগ্রেস যেটুকু অক্সিজেন বিজেপিকে দিয়েছিল, আজকে বিজেপির সেই অক্সিজেন নেই। পশ্চিমবঙ্গের বুকে 4th মে একটা সরকার হয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার। আপনি দেখুন গণরোষ চারিদিকে তৈরি হচ্ছে। এই গণরোষ 2029-এ গণ অভ্যুত্থানে পরিণত হবে, এই ব্যাপারে আমি নিশ্চিত।